আসলে এই বিষয়টি খুবই স্পর্শকাতর এবং আমরা উনি নতুন নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, তো তার রাজনীতি তার মতাদর্শের সাথে আমার রাজনীতি মতাদর্শের আকাশ পাতাল তফাৎ আছে, উত্তর মেরু দক্ষিণ মেরুতে। তো তার মতো একটা সাম্প্রদায়িক মানুষ, একটা ধর্মভিত্তিক রাজনীতি করে উঠে আসা মানুষ, মানে মুখ্যমন্ত্রী হওয়া মানুষ, তিনি নানা রকম উস্কানি দেবেন, সেটা ঠিক আছে, কিন্তু সেই উস্কানি এখন তিনি সীমানা পার হয়ে বাংলাদেশকে সেই উস্কানি আক্রান্ত করার চেষ্টা করছে, বাংলাদেশের ভাবমূর্তি নিয়েও টানা হচ্ছে শুরু করছে। প্রথম কথা যেটা বলতে চাই, শুভেন্দু বাবু, আপনার ভারতবর্ষ এত উন্নত দেশ হয় নাই মধ্যপ্রাচ্যের মতো কিংবা আমেরিকা বা কানাডার মতো যে বাংলাদেশিরা লেলায় থাকবে আপনার দেশে যাওয়ার জন্য। আপনার দেশের যে গ্রস ইনকাম মানুষের যে ন্যূনতম আয়, আমার দেশের যে গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম আয়, দুটো মিলাই দেখেন কার শ্রমিকের বেতন কত বেশি। আপনার ভারতবর্ষ কোনো বেহেস্ত হয়ে যায় নাই, কোনো স্বর্গ হয়ে যায় নাই যে বাংলাদেশের তরুণরা লেলায় থাকবে হচ্ছে আপনার ভারতবর্ষ যাওয়ার জন্য। অতএব খুব বুঝে শুনে শব্দ ব্যবহার করাটাই প্রত্যাশা করি। অত্যন্ত আপনি ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এক সময় এই চেয়ারে ডক্টর বিধান রায় ছিলেন, এক সময় এই চেয়ারে ব্যারিস্টার জ্যোতি বসু ছিলেন, বুদ্ধদেব বাবু ছিলেন। তাদের কথা চিন্তা করেন, আপনার চেয়ারটাকে মর্যাদা দিয়েন, ভারতকে মর্যাদা দিয়েন, পশ্চিমবাংলার সে বিধানসভাকে মর্যাদা দিয়ে মুখ দিয়ে কথাবার্তা বের করবেন আর কি। আপনি কিন্তু আর হচ্ছে সেই বিজেপির পান্ডা নয়, আপনি এখন হচ্ছে গিয়ে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার মনে হয় আপনি এবং উনি শুভেন্দু ভুলে যান এই কথা আর কি। এখন আসেন, এই যে বিষয়গুলো শুরু হয়েছে কবে থেকে, কেন হয়েছে আর কি। সিএএ, ঠিক আছে, ডিসেম্বরে 2019 সালে তারা চালু করলো এই সিএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট আছে, সেই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কিন্তু তারা করছিল প্রথমে এটা খুব পজিটিভলি, এক হিসেবে পজিটিভ। কী পজিটিভলি? তারা বলতে চাইছিল যে 2019 সালে যে আপনার আফগানিস্তানে, আপনার হচ্ছে পাকিস্তানে এবং বাংলাদেশে এই সমস্ত জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, অর্থাৎ হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, এই সমস্ত ধর্মাবলম্বী লোকেরা যদি নিজেদেরকে নিপীড়িত মনে করে, নিজেদেরকে নিরাপত্তাহীন মনে করে, তারা ভারতবর্ষে আসছে, ভারতবর্ষে আসার পর তারা সেখানে আশ্রয় গ্রহণ করছে, তাদেরকে এখন হচ্ছে তারা নাগরিকত্ব দেবে। সেই নাগরিকত্ব দেওয়ার জন্য হচ্ছে তারা এই আইনটা করলেন এবং তারা এখন বলছিলেন 2014 সালের হয়তো ডিসেম্বরের আগে যারা আসছে তাদেরকে নাগরিকত্ব দেবেন, এই নিয়ে চালু করছেন। এবং বাকিগুলোকে তারা সর্ট আউট করবেন, তাদেরকে তারা হচ্ছে গিয়ে ডিপোর্টেড করবেন, এরকম একটা ব্যাপার ছিল। এখন এই বিষয়গুলো আসলে কে সিদ্ধান্ত নেওয়ার মালিক? পশ্চিমবাংলা সরকার নাকি কেন্দ্রীয় সরকার? এই বিষয়গুলো আসলে কেন্দ্রীয় সরকারের ব্যাপার, এটা পশ্চিমবাংলা সরকারের ব্যাপার না, এটা শুভেন্দুর ব্যাপার না। ওই বর্ডারটা নিয়ন্ত্রণ করা শুভেন্দুর কাজ না, পশ্চিমবাংলা রাজ্য সরকারের কাজ না, কেন্দ্রীয় সরকারের কাজ। কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা নীতিমালা আছে, এই ডিপোর্টেশনের ব্যাপারটা একটা নীতিমালা আছে, এবং ওখানকার উচ্চ আদালত বলে দিছে কাউকে এইভাবে করে পুশিং করে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। কারণ ইতিমধ্যে যেটা ঘটেছে গত কয়েক বছর আগে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছে আজিজ ভাই, রাজ্যে কীভাবে খুব বেশি মনে থাকবার কথা, আপনারও মনে থাকার কথা, আমি বরঞ্চ ভুলে গেছি নামটা, সম্ভবত সায়রা খাতুন কিংবা জহিরা খাতুন, তিনি একজন প্রেগনেন্ট ওমেন ছিলেন, গর্ভবতী মহিলা, তাকে ধরে জোর করে পুশিং করে পাঠিয়ে দিয়েছিল। পরে তিনি অনেক মামলা টামলা করে প্রমাণিত হয়েছে তিনি ভারতবর্ষের নাগরিক, তিনি ভারতের একজন নাগরিক, হতে পারে সেই মুসলিম কিন্তু ভারতের নাগরিক। পরে সে উচ্চ আদালতের নির্দেশে তার কিন্তু নাগরিকত্ব সে ফিরে পেয়েছে। তো ওটার পর ভারতের উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট বলেছে যে কাউকে যদি এরকমভাবে ডিপোর্ট করতে হয় তো সেটা অবশ্যই সে নাগরিকত্বর বিষয়টি তার আদালতের দ্বারা হচ্ছে কি চিহ্নিত করতে হবে এটা, এবং এটা কিন্তু তাদের কেন্দ্রীয় সরকারের পলিসি। কিন্তু আমরা দেখতেছি ভারতের এক এক রাজ্যে এক এক পলিসি। আসামে আরেকজন বিজেপি নেতা আছে, হ্যাঁ, হেমন্ত, সে তো আরেক যা ইচ্ছা তাই অবস্থা। সে বলছে কেন্দ্রের সমস্ত নীতিমালা আইন আদালত নিয়ে হবে না, এদেরকে গোপনে রাতে বেলা ঠাস করে পুশিং করে ফেলতে হবে, হ্যাঁ, যা ইচ্ছা তাই, সে যা ইচ্ছা তাই। সেই হেমন্ত সরকার একরকম সিস্টেম করছে, আবার ইনি আবার আর একরকম সিস্টেম। যদিও এখন যে হোল্ডিং সেন্টারটা তৈরি হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলা বিভিন্ন, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নির্দেশেই আছে যে তারা জেলখানা রাখবে না, তারা হচ্ছে যে কোনো দেশের অনুপ্রবেশকারী যাকে পড়বে, বাংলাদেশে পাক আর যেই দেশেরই পাক, সোমালিয়ারে পাক, সেটাকে সেই হোল্ডিং সেন্টারে রাখবে। রাখার পর সেখানে হোল্ডিং সেন্টারে 1 মাসের বেশি সময় রাখতে পারবে না। 1 মাস পার হয়ে গেলে তাকে একটা দফা করতে হবে, হয় জেলখানায় পাঠিয়ে দিতে হবে, নয় হচ্ছে ডিপোর্টেড করতে হবে, করতে পারে। কিন্তু উনি একখান 3D আবিষ্কার করছেন শুভেন্দু। একটা হলো ডিটেক্ট করলো, আপনি অনুপ্রবেশ করি, তারপর হলো ডিলেট, আপনার যদি কাগজপত্র কিছু থাকে সব ডিলিট করে দিব, তারপর ডিপোর্ট। এই যে 3D খেলা
উনি চালু করছেন। এই 3D খেলাটাও হচ্ছে গিয়ে ভারতের আইন কানুন, ভারতের হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকার, উচ্চ আদালত কোনো কিছুকেই হচ্ছে গিয়ে পরোয়া করে না আর কি। তো এইরকম পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে আর কি উনি হয়তো সস্তা জনপ্রিয়তা অর্জন করার দিকে অগ্রসর হচ্ছেন। রুবেল ভাইয়ের কাছে আসবো। রুবেল ভাই যথার্থই বলছিলেন যে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, রাজ্জাকি ভাই নিশ্চয়ই শুনেছেন তার যে ভাষার ব্যবহার, মার্জিত না অমার্জিত, সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনার দাবি রাখে। একজন মুখ্যমন্ত্রী কিভাবে এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে, রাজ্জাকি ভাই আপনি কিভাবে দেখছেন? তিনি এই ধরনের কথাবার্তা বলার আসলে কি জনপ্রিয়তা, সস্তা জনপ্রিয়তা? ডাক্তার রুবেল যা বলছে এরপর তো আমার আর বলার কিছু নাই, মানে সবটাই কাভার করছে সে। না, আমি কতগুলো কথা বলতে চাই যে আপনার অবশ্যই একজন মুখ্যমন্ত্রী উনি যদি ভাবেন যে অবৈধ বাংলাদেশি আছে, অবৈধ বাংলাদেশি থাকলে আপনি তাকে পাঠিয়ে দিবেন, এই যে অবৈধ বাংলাদেশি কিংবা ভারতীয় নয় বললেই যে বাংলাদেশি, সেটাও যেমন একটা ব্যাপার। আবার বাংলাদেশি, এই দুইটা ব্যাপার অ্যাসার্টেন করবে কি? অ্যাসার্টেন তো আপনি মুখে মুখে বললে হবে না। কারণ আমরা আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার যদি অনেক সময় দেখেন যে রাজনীতির নামে অনেক কিছু হয়। কাউকে যদি কেউ ট্রাবল করতে চায়, প্রবলেম করতে চায়, দেয়ার আর মেনি ইস্যুজ। আমি আজকে এমপি ইলেকশন করতে গেলে আমি এমনি নর্মালি কেউ প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু কালকে যদি আমি এমপি ইলেকশন করতে যাই তাহলে কেউ আমার ইনকাম ট্যাক্স ফাইল টান দিবে যে এই ত্রুটি পাওয়া যায় কোথায়। তো এইরকম রাজনীতির ক্ষেত্রে যেগুলো হয়, আপনি এই জিনিসগুলো অ্যাসার্টেন করবে কে? একটা প্রপার অথরিটি লাগবে। আমরা কি আদৌ শুনছি যে তার একটা প্রপার অথরিটি বানাইছে যে এখান থেকে এটা ভেরিফাই করবে, ইনভেস্টিগেশন করবে? হ্যাঁ, একটা লম্বা প্রসেস যে আজকে শুরু হইলো, লিস্ট হইলো, তালিকা হইলো, তালিকা হওয়ার পর এইভাবে আগাচ্ছে, তাদেরকেও ডিফেন্সের সুযোগ দিতে হবে, যাদের বিরুদ্ধে অভিযোগ, সেগুলো ক্লিন একটা থাকতে হবে। কেন এই যে সিএ এর কথা বললো, এটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা করেছে। যখন এটা করছে তখন কিন্তু তারা দিব্যি আরামে ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন এটায় বাংলাদেশে কোনো ইম্প্যাক্ট হবে না, 1 নম্বর। 2 নম্বর, আরেকটা কথা বলছে তখন, এতে এক মুসলমান ছাড়া, মানে প্রথম হইল মুসলমান ছাড়া অন্যরা বৈধতা পেয়ে যাবে, যেভাবেই হোক পেয়ে দেবে, মানে থাকার বৈধতা পেয়ে যাবে। তারপরে মুসলমানের চ্যাপ্টার যখন আসবেন তখন আপনি পুশিন করবেন কোথায়? বাংলাদেশি পার্ট। আপনি অন্য দেশেরটা পাঠানো তো ডিফিকাল্ট। আপনি যদি এখন আফগানিস্তানে একটা মুসলমান পান, তাকে আপনি পাঠাবেন কোথায়? ক্রসিং ইয়োর বর্ডার আপনি আফগানিস্তান পাঠাইতে হবে, পাকিস্তান এটা পাঠালে তাদের ওইখানে পাঠাইতে হবে। কিন্তু ঘুরে ফিরে আমরা দেখতেছি এই দিকটা একটা ঝোঁকটা তাদের বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে যিনি বলছেন উনি একজন মুখ্যমন্ত্রী, আমি খুব পজিটিভ, আমি যে ওনার বিরুদ্ধে নেগেটিভ বলবো এই ইন্টেনশন আমার নাই। ওনার তো আইডিওলজি 3 রকমের প্রমাণিত। নাম্বার 1, উনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের থিওরিতে তো এইটা নাই। নাম্বার 2, তারপরে তৃণমূলে আসলেন, তৃণমূলের থিওরি তো এটা নাই। নাম্বার 3, উনি বিজেপিতে যোগ দিলেন। যখন বিজেপিতে আসলেন তখন তিনি এই বক্তব্য রাখছেন। তার মানে আইডিওলজি শিফট হয়ে যায়। আপনি যখন যে পাত্রে যাচ্ছেন সেইটা রূপ ধারণ করছেন। তিনি আগে কোনো কথা বলেননি এই বিষয় নিয়ে? ওইটা সেটাই বললাম, উনি কংগ্রেসে ছিলেন, উনি তৃণমূলে ছিলেন, উনি বিজেপিতে আসছেন। আমাদের বাংলাদেশেও বহু রাজনীতিবিদ এই পদের। কাজেই এই রাজনীতিবিদ আমি খুব একটা পার্থক্য পাই না, অন্তত ইন্দো পাক সাবকন্টিনেন্টে। এই যে আপনি ধরেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, তারপরে রাজনীতিতে কোনো প্রেম নাই। তো আপনি তো বলেন যে রাজনীতিতে শেষ কথা আছে, থাকা উচিত আমি বলছি, নাই বলে কিন্তু এই দুরবস্থা। আপনি মিথ্যার উপরে টাইম কিল করা যায়, স্ট্যান্ড করা যায় না। ডিপ্লোমেসির থিওরিতে সবাই মিথ্যা বলে, উভয় পক্ষ, আমরা শুনে আসছি। এটারে কাব্যিক ভাষায় বলে কূটনীতি বা কৌশল। কূটনীতি এটা যদি আপনি ভাগ করেন 2টা শব্দ, কূট অর্থ কি ভালো, নীতি তার মানে নীতিটা খারাপ নীতি। এই খারাপ নীতি দিয়ে দাঁড়াইতে হয়, কারণ সত্য বললে নাকি এস্টাবলিশ। বাট ফ্রম দ্য বিগিনিং যদি আপনি সত্য বইলে আসতেন তাইলে তো কোনো প্রবলেম হইতো না। শুরু যদি মিথ্যা দিয়ে করেন তাইলে তো এটা হবেই। সে কারণে আমি বলতেছি যে এটা আইডেন্টিফাই করবে 1 নম্বর। 2 নম্বর, এটা আইডেন্টিফাই করার জন্য একটা সেল গঠন করা উচিত। এটা বিশেষ করে আদালত খুব জরুরি, কারণ আপনি বললেন পাঠাই দিবেন, এটা তো হয় না। এটা কি আপনি আমাকে খুব ছোট মনে করতেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে তারপরে বলতেছেন? অনেক দেশের ব্যাপারে তো আপনি এগুলো বলতে পারবেন না, কথার কথা বলছি। এইবার আসেন স্ট্যান্ডের ব্যাপারে, যেটা ভাই বলল।
এটা কি পলিটিক্যাল স্ট্যান্ড? টু সাম এক্সটেন্ট হতেও পারে। এবং এই পলিটিক্যাল স্ট্যান্ড এস্টাবলিশ করতে গিয়ে দৃশ্যমানও যদি করতে হয়, তাতে আমরা দেখছি আমরা দেশের আভ্যন্তরীণ জঙ্গি দমন আমরা করছি না। আমরা জঙ্গি দমনে কি করছি? 2 দিন ধরে র্যাব অপারেশন চালায়, তারপর শুনলাম মারা গেছে একটা বৃদ্ধ লোক, একটা মহিলা, একটা শিশু বাচ্চা, এরা নাকি জঙ্গি। এরকম বহু তথ্য আমার দেশে আছে। রাজনীতি পুরো নির্মম খেলা। তো কাজেই প্রতিবেশী দেশ আজকে শুভেন্দু সাহেব যদি ভাবেন যে রাজনীতির খেলা খেলে তার দলকে ওখানে এস্টাবলিশ করতে হবে, তাতে অনেকেই ভিকটিম হতে পারেন, বলির পাঠাও হতে পারেন, তাতে কিচ্ছু আসে যায় না। যেমন আমার দেশে এই যে আমি বলি এই 71 নিয়ে যে একটা কথা চলতেছে, 24 নাকি হয়েছে 71কে ঢাকার জন্য, একটা বার সুস্থ মস্তিষ্কে কেউ বলে না যে 71-এর ধারাবাহিকতায় 24 হয়েছে। 71-এ ভূখণ্ড পাইছি, সেই ভূখণ্ডটাকে সবাইরে বঞ্চিত করে অকুপাই করে রাখছে একটা গোষ্ঠী, একটা পরিবারের লোকজন। এবং সেটা অকুপাই করে রাখার ক্ষেত্রে এমন জায়গায় তারা গেছে যে মনে হইতেছিল তাদের কাজই একটা, যে পুরা দেশ ওই পরিবারের শত্রু, এবং সেজন্য কোনো দয়া মায়া কিচ্ছু ছিল না। এবং যা এর জন্য আয়নাগর বলেন, হত্যা, যা কৃতে ক্রস ফায়ার সবই কিন্তু করা হয়েছে। এটা হলো রাজনৈতিক স্ট্যান্ড। এইবার আসেন 71 নিয়ে যে আমরা রাজনীতি বলে 71 কবর দিয়ে দিব। আপনি 100 ভাগ বাংলাদেশ বিরোধী একটা লোকেরও যদি বলেন তুমি বাংলাদেশের ইতিহাস লেখো, সে কি 71 বাদ দিতে পারবে? 71-এর ধারাবাহিক আসে 24 যখন আসবে, তখন কি বলবে যে 71 ঘটে নাই 24? 71 না হলে 24 আসে কোত্থেকে? এই যে আমাদের স্ট্যান্ড হয়ে যায় এখন, যেমন এরা এই যে জুলাই যোদ্ধারা কিন্তু সন্ত্রাস হিসেবে চিহ্নিত করা একটা পায় তারা চলছে। একইভাবে আসেন জামাত বিরোধী, সবাই জামাতের সাথে সুন্দর মেলামেশা করে চলতেছে, আন্দোলনের সময় তারে লাগে, মন্ত্রীও তাদেরকে বানাইছে। আপনি আজকে জামাতের তীব্র বিরোধিতা করেন, আপনি বিরোধিতা করেন। এই যে রাজনৈতিক স্ট্যান্ড, আপনি বিচার করতে পারতেছেন না এটা পিওর প্রহসন নাকি, নাকি রাজনৈতিক একটা বক্তব্য? আমি বিচার করতে পারবো না কেন? এই যে এত এত হত্যা করছে, এত নারীর সম্ভ্রমহানি করছে, সেই বিচার এটা তামাদি হয় না? আপনার বঙ্গবন্ধু হত্যা ইন্ডেমনিটি করা হয়েছিল, তামাদি হয়েছে? হয় নাই। আপনি বিচার করেন। কারণ স্ট্যান্ডবাজি যদি করেন, এবং স্ট্যান্ডবাজির জন্য যদি কাউকে বলির পাঠা করতে হয়, হইতে পারে, কারণ সামনে লোকসভা নির্বাচন, এই স্ট্যান্ডটা তো ধরে রাখতেই হবে। সুতরাং বোঝা মুশকিল। তার পাশাপাশি যদি কিছু লোক ভিকটিম হয়, কিচ্ছু আসে যায় না। এবং ভিকটিম যারা হয় তারা কিন্তু এমন নিম্ন শ্রেণীর লোক, অ্যাজ ইফ এরা বোধহয় দেশটাকে ধ্বংস করে ফেলতেছে। আপনি বর্ডার থেকে যারা আসবে, আপনি কল্পনা করেন চক্ষু বন্ধ করে, যে ভারত থেকে যদি কোনো পুশিন না হয়, আচ্ছা 10,000, 20,000, 50,000, আমি তর্কের খাতিরে বললাম, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, আমি তর্কের খাতিরে বললাম, এই 5 লাখ লোক ভারত থাকলে কি হবে? এরা কোন প্রোফাইলের? এরা কি করতে পারে? তো আপনি তো স্রেফ রাজনীতি, এই রাজনীতিতে এই যে লোকগুলাকে ভিকটিম বানাবেন, ভাই যে যে ধর্ম, তাদের একটি আশঙ্কা আপনি একটু যোগ করি, তাদের যেসব কমেন্ট আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে বা আমাদের যেসব প্রোগ্রামের টক শোতে তারা কমেন্ট করেন, তাদের আশঙ্কা যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একটা অংশ হয়ে যাবে, বাংলাদেশ পশ্চিমবঙ্গকে দখল করে নেবে, তারা এরকম একটা শঙ্কা প্রকাশ করেন। এগুলো হলো অ্যাবনর্মাল। আপনি এটা ভাবতে পারেন, এইডস বলেন একটা কথা, এইডস, ওই যে এইডস কিন্তু কোনো অসুখ না। এইডস কিন্তু অসুখ না, এই ডাক্তার ভালো জানবে। এইডস হলো রোগ প্রতিরোধ ক্ষমতা হারানো। যে লোকটাকে এইডসের রোগী বলা হয়, তার যদি গায়ে জ্বর আসে, এই জ্বরে সে মারা যাবে। আমি কি ভুল বলছি? ঠিক আছে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। আর আমার এইডসের অর্থ হইল অ্যাবনর্মাল ইন্টেলিজেন্স কজিং ডিকেডেন্স অব দ্য সোসাইটি। এই যে অসুস্থ চিন্তা ভাবনা, এগুলো সমাজের অবক্ষয় তৈরি করে। বাংলাদেশ পশ্চিমবঙ্গ দখল করবে, আপনি চিন্তাটা করেন কেন? আপনি দেখবেন এই শোয়ের পরেই দেখবেন যে এই আপনার এই কমেন্ট নিয়ে কত। আচ্ছা, আর এই কমেন্টটা আমি আপনাকে মাইনাস করতে বলি এই কারণে, আমি আমার দেশের লোকের কমেন্টও দেখি, বাইরের যদি পশ্চিমবঙ্গের, এটা জাস্ট এত লো প্রোফাইলের লোক চায়ের দোকানে বসে কমেন্ট করে। এই বাংলায় লেখেন, ইংরেজিতে লেখেন, যেভাবেই লেখেন আপনি দেখবেন। আর যদি কোনো এডুকেটেড লোক করে, সে দেখবেন সেই কমেন্ট আপনার কাছে গ্রহণযোগ্য। সেখানে আপনার ভুল থাকলে ভুলটা পাবেন, আপনার ভালোটা থাকলে খারাপটা থাকলেও পাবেন। আর যারা করে 99% হইল এটা আউট অফ লিস্ট, পৃথিবীর কোথাও তাদের কোনো অস্তিত্ব নাই, ওইখানে বসে বসে করতেছে। সো এইটা এখন সেই জন্য আমি বলছি যে আমি বলবো শুভেন্দু অধিকারীর প্রতি আমার অনুরোধ থাকবে, চক্ষু বন্ধ করে একবার ভাবেন না 2 লাখ লোকই আছে ফর এক্সাম্পল, কি হবে কি তাতে?
তারা ওই যে বাংলা দখল করে নিবে আর কি সব। এগুলো ভোটার তালিকা থেকে বাদ দেন, লেট দেম স্টে দেয়ার। আমরা দুইটা দেশ পাশাপাশি থাকি না, সুন্দরভাবে থাকি, এটা আমার নিবেদন। জি, আপনার নিবেদন নিশ্চয়ই পশ্চিমবঙ্গের দর্শকরা বা তারা দেখছেন। আমি রুবেল ভাইয়ের কাছে আবারও আসবো। রুবেল ভাই, একটি বিষয়ে আলোচনার মধ্যে রাজ্জাকি বলছেন যে লোকসভার নির্বাচনের আগে এ ধরনের আরও অনেক ঘটনা ঘটার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে লোকসভা নির্বাচনের আগে কি আরও এই ধরনের যে বললেন ডিলিট, ডিপোর্ট, 3D এই অ্যাকশন কি আরও বাড়বে নাকি? নিশ্চয়ই। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর সামনে তো অগ্নি পরীক্ষা আর কি, আর কিছুদিন পরেই, বছরখানেকের মধ্যেই হচ্ছে গিয়ে আপনার লোকসভা নির্বাচন, সেটা তাদের আসল নির্বাচন। তো সেই নির্বাচনের সময়কালে আমরা এটা ভারতের যদি দেখি, একেবারে সে যখন বাজপেয়ী ক্ষমতায় এসেছিল, এরপরে যখন হচ্ছে বর্তমানে নরেন্দ্র মোদী ক্ষমতায়, বিজেপি আরএসএস এরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকেন, তখন তাদের যে সার্বিকভাবে ব্যর্থতা, তাদের বেকারি সমস্যা সমাধান করতে পারে না, তারা হচ্ছে মানে দুর্নীতি ঠিকমতো বন্ধ করতে পারে না, তারা দেশে ধর্ষণ হয়, অনেক অরাজকতা থাকে, পানির সমস্যা থাকে, বিদ্যুতের সমস্যা থাকে। এই যেমন আমার দেশে যেমন নদী নিয়ে সমস্যা আছে না, ভারতের সাথে, ভারতের প্রদেশের সাথে প্রদেশের, রাজ্যের সাথে রাজ্যের এই পানি বন্টন নিয়ে সমস্যা থাকে, অনেক ধরনের ব্যাপার আছে, সাম্প্রদায়িক সংঘাত আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। এই সমস্ত ব্যাপার স্যাপারগুলোর থেকে মানুষের দৃষ্টিকে, সরকার বা রাষ্ট্রের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জায়গা থেকে মানুষের দৃষ্টিটাকে তারা ডিস্ট্র্যাকশন করে ফেলতে চায়, তারা ঘুরিয়ে ফেলতে চায়, এবং এটা ঘুরিয়ে ফেলে আর কি। ইভেন কি যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখনও দেখবেন যে ঘুরিয়ে ফেলছে, হঠাৎ হচ্ছে আমরা অমুক একটা মিসাইল আবিষ্কার করছি, বা আমরা একটা বোমা আবিষ্কার করছি, বা একটু পাকিস্তান সীমান্তে বা একটু চীনা সীমান্তে, চায়নার সাথে একটা যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ হইলো, এখানে আমরা জিতছি একটা ভাব তৈরি হয়। এতে মানুষের মধ্যে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী অবস্থান তৈরি হয়। আর যখন উগ্র জাতীয়তাবাদী অবস্থান তৈরি হয়, তখন সেই উগ্র জাতীয়তাবাদের সমস্ত ফসলটা হচ্ছে কি বিজেপির গোলাতে গিয়ে জমা হয়, আরএসএসের গোলাতে জমা হয়, এবং তারা নির্বাচনে বৈতরণী ঠাস ঠাস করে পার হয়ে যায়। মানে অনেক ব্যর্থতার পরে, একেবারে যেখানে উচিতই না হচ্ছে, তারা যারা বুঝতেছে যে এরা দুর্নীতিবাজ, তারা বুঝতেছে এরা মানুষকে হত্যা করতেছে, তারা বুঝতেছে এরা হচ্ছে গিয়ে মানে সে আম্বানির কথা বলেন, ইয়ার কথা বলেন, যে এরা হচ্ছে গিয়ে হাজার হাজার কোটি টাকার ব্যাপার স্যাপার এখানে ঘটে যাচ্ছে। এখান থেকে ইভেন কি আমার দেশে বলি না যে টাকা বিদেশে পাচার হচ্ছে, ওখানেও টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, হ্যাঁ, লক্ষ কোটি টাকার দেশে পাচার হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে ওদের মানুষের মধ্যে হইচই চিৎকার চেঁচামেচি হবে না, সেটা নিয়ে বড় ধরনের কোনো মব লিঞ্চিংও হবে না, ঠিক আছে? মব লিঞ্চিং হবে কোন, যদি ওদের খবর পায় এই যে অমুকে হচ্ছে গরু জবাই করছে, অমুকের ব্যাগের মধ্যে গরু পাওয়া গেছে, শুনলে পরে মায়ের এটার একদম শেষ টেস্ট করে ফেলে দেবে আর কি, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, এটা ভারতেও আছে, এটা পাকিস্তানেও আছে, এটা বাংলাদেশেও আছে। এই অভ্যাসটা কিন্তু পুরো বলা যায় দক্ষিণ এশীয় এই উপমহাদেশের এক ধরনের রাজনীতির একটা ব্যাধি, এই রাজনীতির একটা ব্যাধি আছে, এবং তারা এক ধরনের কনস্পিরেসি থিওরি তৈরি করে আর কি। পাকিস্তান এরকম কনস্পিরেসি থিওরি তৈরি করে ভারত সম্পর্কে, বাংলাদেশেও আমরা দেখেছি এক এক সময় কনস্পিরেসি করে। আমরা তো আসিফ নজরুলের সেই কত 40 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বলে বক্তব্য দিয়েছেন আর কি, উস্কানি দিয়েছিলেন আর কি। তো সেটা এখন কাউন্টার অ্যাক্ট শুভেন্দুরা করতেছে আর কি। আসিফ নজরুলের মানে ওয়েস্ট বেঙ্গল ভার্সন শুভেন্দু বলতেছে যে এখানে 1 কোটি বাংলাদেশি আছে আর কি পশ্চিমবাংলায়। হ্যাঁ, 1 কোটি বাংলাদেশি আবার আছে, কিন্তু কিছু বাংলাদেশি আছে যে আমরা দেখেছি আমাদের এলাকার যে স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিল, যিনি একটু বেশি সন্ত্রাসী ছিলেন, একটু বেশি করাপ্টেড, যারা মন্ত্রী, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান, এরা কোথায়? তাদের ছবি দেখা যায় মাঝে মাঝে, এরা তো পশ্চিমবাংলায় আছে। হ্যাঁ আছে, ওদেরকে ডিপোর্ট করবেন আপনি শুভেন্দু, ওদেরকে কিন্তু আপনি ডিপোর্ট করবেন না, ঠিক আছে? আপনি ডিপোর্ট করবেন কি একদম ভুকা নাঙ্গা কিছু মানুষ আছে, হ্যাঁ, যারা হচ্ছে দেখা গেল গরু চড়া যাতে ওই পারে চলে গেছিল আর কি, হাঁটতে হাঁটতে চলে গেছে, বাসায় রাগ করে হাঁটতে হাঁটতে শেষিবলা পারে চলে গেছে ওই পারে। ওই ধরনের অসহায় মানুষদেরকে ধরে বাইন্দা আপনি ডিপোর্ট করবেন, কিন্তু ওখানে ডিপোর্ট করার আরও অনেক লোক আছে, রাঘব বোয়াল আছে, তাদেরকে ডিপোর্ট করবেন, তাদেরকে ঠিকই আপনারা জামাই আদর করবেন। তাদেরকে আপনি জামাই আদর করেন না, তাদেরকে তো জামাই আদর করছেন, হ্যাঁ, বড় বড় নেতা নেত্রীকে তো জামাই আদর করছেন, ওটা করবেনই আপনারা জামাই আদর, হ্যাঁ। তো যাই হোক, আর পারবেন কার সাথে? পারবেন হচ্ছে শ্রমিক শ্রেণী, অসহায় বুকানাঙ্গা মানুষ, এদের সাথে আপনারা খুব হচ্ছে মানে বীরত্ব দেখাইতে পারবেন। আর এইগুলা তারা দেখায়, এটা আরও চরমভাবে দেখায় যে কোনো নির্বাচনের বছরে।
যে কোনো নির্বাচনের বছরে তারা হচ্ছে এটাকে সেল করার চেষ্টা করে এবং এটা নিয়ে তারা হচ্ছে কি সিনেমা টিনেমা বানায়। মানে এইটার যে সম্মতি উৎপাদন করার তাদের যন্ত্র হিসেবে তারা ভারতের চলচ্চিত্র একসময় কিন্তু খুব প্রচণ্ড সেকুলার একটা জায়গা ছিল, খুব প্রোগ্রেসিভ একটা জায়গা ছিল এবং অনেক শিক্ষার ব্যাপার সেবার সারা পৃথিবীর মধ্যে একটা চ্যালেঞ্জিং জায়গা ছিল, সত্যজিৎ রায়ের দেশ এই ভারতবর্ষ। কিন্তু সেখানে এখন এমন অনেক সিনেমা তৈরি করা হচ্ছে যে সিনেমাগুলোতে আপনি দেখবেন যে নেপালিদের নিয়ে, বাংলাদেশি মানুষকে নিয়ে একসময় তারা তাদের ভিলেন ছিল শুধুমাত্র পাকিস্তান, ঠিক আছে, এবং তাদের এই যে প্রবণতার কথা বলতেছেন লোকসভা নির্বাচনের আগে তার খালি অ্যান্টি পাকিস্তান কথাবার্তা বলতো, ঠিক আছে, এখন তারা হচ্ছে গিয়ে আবার এই নর্দার্ন রিজন বা ইস্টার্ন রিজনে তারা শুরু করছে হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে, তারা নেপালকেও কেন্দ্র করে। হ্যাঁ, নেপাল তাদের অর্থনীতির জাল টাকা দিয়ে শেষ করে ফেলতেছে, ঠিক আছে, পাকিস্তান তো তারা এই করছে, সেই জঙ্গি উৎপাদন করতেছে। আর বাংলাদেশ হচ্ছে গিয়ে এতদিন অভিযোগ ছিল বাংলাদেশ এখানে এসে ফুড ফার্মার্সের কাজ কাম করে। কিন্তু মাপতে হবে, এই যে আপনি একটা হিসাব করে দেখেন তো পশ্চিমবাংলার মানুষ যে যতদিন ধরে এখানে ট্যুরিস্ট ভিসা বন্ধ, এখানে ব্যবসা বাণিজ্য বন্ধ বাংলাদেশের সাথে পশ্চিমবাংলার বা ভারতবর্ষের, তাতে ভারতবর্ষের লস কত। আপনি যদি কলকাতায় যান, আপনি যদি নিউ মার্কেট এলাকাগুলোতে যান, আপনি যেখানে হোটেল এলাকাগুলো যান, ওখানে আবাসিক হোটেল থেকে শুরু করে খাবার হোটেল থেকে শুরু করে ছোট ফলের দোকান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নিউ মার্কেটের থেকে শুরু করে বিভিন্ন মার্কেট যদি যান, যে তাদের কি পরিমাণ অর্থনৈতিক ধস হয়ে গেছে আমাদের 24-এর 5ই আগস্টের পর। তো লস তো আপনাদের যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাঙালিরা যদি আপনার দেশে না যায়, বাংলাদেশিরা যদি আপনার দেশে না যায়, চিকিৎসা না করায়, বেড়াতে যদি না যায়, তাজমহল যদি দেখতে না যায়, কাশ্মীর যদি না যায়, কলকাতা যদি বেড়াতে না যায়, তাহলে আপনার কি পরিমাণ আপনার হচ্ছে রেভিনিউ মিস হয়, ট্যুরিস্ট মিস হয়। এত বেশি মার্কেট, ট্যুরিস্ট মার্কেটে আপনার ইউরোপ থেকে কটা লোক আসে, কটা লোক আসে, অন্য দেশ থেকে আপনার কটা লোক আসে, আর বাংলাদেশ থেকে কী পরিমাণ লোক ভারতবর্ষে যায়। সবচেয়ে বড় ইনকাম আপনার কোথা থেকে আসে, এই বাংলাদেশিদের দিয়ে আপনার সবচেয়ে বড় ইনকামটা আসে আপনার দেশে। এবং পশ্চিমবাংলার একটা বিরাট অর্থনীতি, কলকাতার একটা বিরাট অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের সাথে, এবং সেটা রীতিমতো ধস নেমে গেছে আপনার, সেটা ধস নেমে গেছে বাংলাদেশের এই ট্যুরিস্ট ভিসা বন্ধ হওয়ার পর। আপনি এখন এটা নিয়ে রাজনীতি করবেন, করতে থাকেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে আমার মনে হয় যে হচ্ছে একদিন না একদিন মানুষ হচ্ছে আপনার যে এখন যাকে তাকে আপনারা ট্যাগিং দেন, তাদের একটা ট্যাগিং স্টাইল আছে, সেটা হলো অ্যান্টি ন্যাশনাল ট্যাগিং দিয়ে তারা কিন্তু অনেক বুদ্ধিজীবীকে হত্যা করছে। অ্যান্টি ন্যাশনাল ট্যাগিং দিয়ে তারা অনেক সাংবাদিককে জেলখানায় পুরে রাখছেন, ঠিক আছে। আমরা রাবিশ কুমারের কথা জানি, তাকে কী পরিমাণ নিপীড়ন করছে হচ্ছে এই অ্যান্টি ন্যাশনাল ট্যাগিং দিয়ে আর কি। তো এই অ্যান্টি ন্যাশনাল ট্যাগিং দিতেই পারেন আপনি, দিয়ে টিয়ে হয়তো আগামী নির্বাচনে বৈতরণী পার করার চেষ্টা করবে তারা। আমি রাজ্জাকি ভাইকে দিয়ে শুরু করতে চাই এই পর্যায়ে, একটু দেশের দিকেই দৃষ্টি দিতে চাই। অনেকক্ষণ কিচেন ক্যাবিনেট এই বিষয়টি বারবার আলোচনায় আসছে সম্প্রতি, আবারও আমরা দেখলাম যে, আমি আলোচনায় যাবার আগে সেই কিছু বক্তব্য উল্লেখ করতে চাই কিচেন ক্যাবিনেট সম্পর্কে। সম্প্রতি সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎকারের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার পরিচালনায় 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সেখান থেকেই আসতো। তারা প্রতি মঙ্গলবার যমুনায় বৈঠকে বসতেন। এদের হস্তক্ষেপ ও মন্ত্রণালয়ের কাজে প্রভাব বিস্তারের কারণে তিনি 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। সাবেক অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করা বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির মতামত নেওয়া হয়নি বলে উল্লেখ করেছেন আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সংসদ নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে তারা এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন একটা পলিটিক্যাল ব্লেম গেম চলছে। রাজ্জাকি ভাই, চুক্তি নিয়ে অনেক কথা হয়েছে, যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে আসলে কথা চলছে, কে জানে না এই বিষয় নিয়ে। আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাকে। ধরেন আপনি 21 টিভিতে চাকরি করেন, জি, ভাই একটা ক্লিনিকে চাকরি করে, আমি ধরে নিলাম, আমি লয়ার, আইন অঙ্গনের মানে সুপ্রিম কোর্ট বারে যাই কাজ করি। তো এই 21 টিভির অনেক জায়গায় তার অ্যাক্সেস নাই, আপনার অ্যাক্সেস নাই, কিন্তু হইতেছে কি এইটা 21 টিভিতে চাকরি করে জানবেন না, এটা কি গ্রহণযোগ্য? আপনি ওখানে উপস্থিত না থাকতে পারেন, কিন্তু হচ্ছে কি এটা আপনি জানবেন না। বাইরে বসে আমরা যেমন এখানে বসে টক শো করি, আমরা অনেকে অনেক ধরনের আলাপ করি রাষ্ট্রীয় এইসব বিষয়, কিসের উপরে? আলামতের উপরে একটা ধোঁয়াশা কাজ করে। না জানি, প্রধানমন্ত্রী এখানে একটা বক্তব্য দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা বক্তব্য দিলেন, পররাষ্ট্রমন্ত্রী এখানে একটা বক্তব্য দিলেন, তার সাথে আমরা একটা মিলেও কিন্তু একটা জিনিস পাই। এখন আমরা 3 জনের 3টা জিনিস পাই, এর কোনো একটা সত্য হবে।
অর্থাৎ আর যারা ভিতরে থাইকে, আমি এই রুমে বসলাম, ওই রুমে মিটিং হইতেছে, আমি এই রুমে বসলাম, ওই রুমে মিটিং হইতে, কিচেন ক্যাবিনেট বলতে তো আমি আমার ওখানে অ্যাক্সেসটা নাই, যেখানে তো আমি একেবারে কিছুই জানবো না, আমার কাছে গ্রহণযোগ্য না। এক, দুই, আপনার বক্তব্যে মনে হইতেছে এটা একটা বিশাল বাংলাদেশ বিরোধী চুক্তি হয়েছে। ইফ ইট ইজ এ ফ্যাক্ট, যদি এটা সত্য হয়ে থাকে, আপনি 3 বার অ্যাটেম্প নিচ্ছেন মানে কি? আপনি পদত্যাগ করলে আটকে রাখে কে? আমি যাব না, আপনাকে আটকে রাখে কে রে ভাই? কতগুলো কোথাও তো যৌক্তিক হইতে হবে। আমি থাকবো না, আপনি আটকে রাখবেন কেমনে? আমি এই পদে থাকবো না, আপনি আটকে রাখবেন কেমনে? কেউ তো পদ ছাড়েননি আপনাদের। যেমন ধরেন 3 জন উপদেষ্টা নিয়ে বিএনপি ক্ষমতাসীন দল, ক্ষমতাধর দল, তখন ক্ষমতাধর না, নির্বাচন হয় নাই, আপনি আসিফ মাহমুদরে পদত্যাগ করতে বলছেন, তারপরে ওর নাম কি মাহফুজ আলমরে পদত্যাগ করতে বলছেন, খলিল রহমানরে পদত্যাগ করতে বলছেন। অত বড় ক্ষমতাধর দল বাইরে আপনি কি কেউ পদত্যাগ করছেন? কারণ আপনারা জানেন রাষ্ট্রযন্ত্র সবচেয়ে ক্ষমতাধর, না হলে কিছু হবে না। ওয়েল প্রোটেকশন এটা চার্মিং, কিন্তু এই খোরা যুক্তি দিবেন না যে আমি 3 বার অ্যাটেম্প নিছি, আপনি এখন শিফট করতেছেন কেন কথাগুলো? 2 নম্বর আসেন, আপনার এনসিপি বলতেছে এই চুক্তি সম্পর্কে তারা কিছু জানে না। আমি তো চ্যালেঞ্জ করতে পারবো না। জামায়াত ইসলামীও বলেছে যে তারা বলি, আমি তো তাকে চ্যালেঞ্জ করতে পারবো না যিনি জানেন কি জানেন না। তাদেরও না জানার কথা না, যারা অন্তত ক্যাবিনেটের মধ্যে ছিলেন, অ্যাক্সেস না থাকতে পারে। আবার জামাত দায় সারা করছে, জামাতও বলছে যে তারা জানে না। হ্যাঁ, আপনি ক্ষমতাধর দল হিসেবে যদি ধরেন, আমার কাছে মনে হয় জামাত এনসিপিতে আলোচনার কোনো সাবজেক্ট ছিল না এটা, বিকজ নির্বাচনের পর ক্ষমতায় আসবে কারা, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার ছিল। আপনার অবস্থানগতভাবেই আমি বলছি না এই নির্বাচনটা কেমন হয়েছে ওই আলোচনা আমরা এখন যাচ্ছি না, কিন্তু নর্মাল কোর্সেই মনে হয় যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং কাউকে যদি কিছু জিজ্ঞাসাবাদ করতে হয়, সম্মতি নিতে হয়, অন্যতম দল ছিল সেটা পরিষ্কার করছেন পররাষ্ট্রমন্ত্রী, আজকের পররাষ্ট্রমন্ত্রী। জামাত যাই বলুক, যে বলছে আমরা জানতাম না, ফাইন, কিন্তু বিএনপি দল হিসাবেও এটাকে প্রত্যাখ্যান করে নাই, আর ক্ষমতা আসার পর সরকারে এসেও কোনো ওপিনিয়ন দেননি। উপরন্ত প্রথম আলো পত্রিকায় লিখছে যে ভারতের এই আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তিটা হয়েছে, বাণিজ্য চুক্তি, এটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক, এই কথাটাও বলা হয়েছে। তাহলে মঙ্গলজনক যদি আপনি এখন যদি বলেন, আপনি মঙ্গলজনক বললে কিছু আসে যায় না, উনি মঙ্গলজনক বললে কিছু আসে যায় না, কিন্তু প্রথম আলো পত্রিকা একটা অথরিটি বাংলাদেশে, মেনি ইস্যুজে, অনেক ইস্যুতেই তার অথরিটি। আবার আরেকজনে লিখতেছে প্রথম আলো সম্পর্কে, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার উপরে যে নির্যাতন করছে তার অন্যতম হিরো প্রথম আলোর এই এবং ডেইলি স্টার নিয়ে, মানে এইটা জিনিসটা চলতেছে। কিন্তু আমেরিকার চুক্তিটা সম্পর্কে প্রথম আলো লিখতেছে দেশের জন্য ভালো, খলিল সাহেবরা এই চুক্তি করলো 9 তারিখে, তার সাথে আবার বিএনপি বলতেছে নির্বাচন নিয়ে যাতে বাহানা না হয় সেজন্য আমরা জুলাই সনদ স্বাক্ষর করছি, আবার গণভোটের নামে যাতে নির্বাচন বানচাল না হয় তাই আমরা স্বাক্ষর করেছি। তাহলে এটা খুব পরিষ্কার মনে হয় যে ওই চুক্তির জন্য যদি রাজি না হই তাহলে নির্বাচন যদি পিছিয়ে যেতে পারে, সেটা হইতে পারে। কিন্তু বলবেন তো, আপনি জুলাই সনদ সম্পর্কে বলতেছেন যাতে বাহানা না হয় তাই স্বাক্ষর করছেন, গণভোট সম্পর্কে বলতেছেন নির্বাচন না দিতে পারে সেজন্য আমরা রাজি হয়েছি, চুক্তিটা সম্পর্কে এটাও তো বলতে পারেন, কিন্তু বলছেন না কেন? নাম্বার 2, আপনার এই চুক্তি সম্পর্কে কিছুদিন আগে একটা পরিষ্কার বক্তব্য রাখছে একজন উপদেষ্টা মহিলা, নামটা আমি এই মুহূর্তে আমার মনে নাই, উনি বলছেন এটার ভিতরে 60 ডেজ নোটিশ দিয়ে এটাকে বাতিল করার ক্লজ আছে, রিভিউ করার ক্লজ আছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ইস্যু আছে। আপনি এত বড় সিরিয়াস একটা চুক্তি গোপন রাখা হইল, এখন তো অনলাইনে আছে, আপনার তো এই যে একটা অধিবেশন চলে গেল, সেখানেও তো একটা আলোচনার বিষয় থাকা উচিত ছিল, এটা নিয়ে আলোচনা করা উচিত ছিল। তাহলে প্রশ্ন তো ওইখানেই আসে, হোয়াই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ অ্যাবসোলুটলি কিপিং সাইলেন্ট অন দিস ইস্যু? না দলীয়ভাবে বলছেন, না সরকার হিসাবে বলছেন, তারা কিন্তু কিছুই বলছেন না। তাদের এই ভার্সনটা খুব জরুরি, এবং সেখানে খুব জোরালোভাবে আপনি শুধু শিফট করবেন। আমি মনে করি এই চুক্তি, আমি আবারও বলছি, আমি সাধারণ লোক হিসেবে বললে একরকম, আর আমি যেভাবে আলোচনা পাই তাতে ধরে নিলাম এই চুক্তিটা খারাপ চুক্তি, দেশের জন্য খারাপ হইল। দেশের জন্য যদি খারাপ হয়ে থাকে তাহলে সেদিন যারা দায়িত্বে ছিলেন, যারা ক্ষমতাধর দল ছিলেন,
তারা কি নির্বাচনের জন্য করে থাকলে সবচেয়ে বেশি তো নির্বাচনের নামে আপনারা এই চুক্তিটা করে ক্ষতিগ্রস্ত করছেন দেশটাকে। তার মানে আপনার কাছে দেশের চেয়ে কি এই চুক্তিটা বড় ছিল? আপনারা কেন বললেন না নির্বাচন যে খুশি সে করবে, আপনারা মেহেরবানি করে চলে যান, আমরা এই চুক্তি করতে রাজি না? সেটাও তো বলছেন না। তাহলে আমার কাছে মনে হয় রাষ্ট্রের চেয়ে ক্ষমতা বড়, রাষ্ট্রের চেয়ে দল বড়, দলের চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে ব্যক্তি বড়। আমরা সেই জায়গাটা আসতেছি। ভেরি পেইনফুল, উল্টে গেছে। ভেরি পেইনফুল। আপনি তো দেশটা নিয়ে ভাই তামাশা করতে পারেন না। পরিষ্কার করেন জাতির কাছে। আপনি হয়তো জাতিকে অনেক কিছু বুঝাইতে পারেন, যে ওই যে বাহানা যাতে হয়, অনেক কিছু বুঝাইছেন আমাদেরকে। এবং পুরা অধিবেশনটার ভিতরে আমরা শুনলাম মুক্তিযুদ্ধ, তারপরে কি মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ বিরোধী, গুপ্ত সুপ্ত, সেই আলাপ করতে করতে বাজারে একটা শব্দ চলে আসছে, ভুয়া ভুয়া। আপনি একটা সরকার 5 বছর ক্ষমতায় থাকবে, 3 মাসের মাথায় যদি আপনি একজন হত্যার নিহত হয়েছে একটা মেয়ে রামিসার বাসায় গিয়ে যদি এই বক্তব্য আমাদের শুনতে হয়, অ্যাবসোলিউটলি পেইনফুল ভাই। আপনি আরও 4 বছর 9 মাস থাকবেন ক্ষমতায়, ক্লিয়ার করেন। দেশ কিন্তু দেশ, এটা তামাশার জায়গা না। আপনারা যদি মনে করে থাকেন যে না নির্বাচন একটা হলেই ঠিক হয়ে যাবে, দেশের জনগণের যা খুশি তাই বুঝাইতে পারবেন, চুক্তি যাদের সাথে হয়েছে তাদেরকে কিন্তু এইটা বুঝাইতে পারবেন না যে ভাই নির্বাচনের জন্য নির্বাচন হইতো না যদি এই চুক্তি না করতাম, সেটাও বলেন না। দেখি নট সো ইজি, লট অফ চ্যালেঞ্জ ইজ কামিং ফর ইউ পিপল। জি রাজাক ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, এটা দায় কেউ নিতে চাচ্ছে না কেন? সবাই বলছে যে আমি জানি না, আমি ছিলাম না, আমাকে জানানো হয়নি, কিন্তু আবার অন্য দিক থেকে শুনছি যে আমরা জানানো হয়েছিল। রাজা ভাই কি ভাইয়ের আলোচনার একটা অংশের সাথে আমি খুবই একমত আর কি, যে সবাই জানার কথা এবং সবাই জানে, সবাই জানে, উপদেষ্টারাও সবাই জানে, এবং যে হচ্ছে গিয়ে মানে বড় বড় রাজনৈতিক দল আছে, ইভেনকি আমরাও জানি, আমরা কমিউনিস্ট পার্টি সেই সময় জানি এই যে চিন্তা যে করেন। একটা গোপন চুক্তি হচ্ছে, সে জানে, সে জানে, একটা গোপন তারা চুক্তি জানেন। হচ্ছে, এবং আমরা আমাদের একটা তো মানে আইডিয়া আছে হোয়াট ইজ আমেরিকা। আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি। আমরা তো জিও পলিটিক্সটা বুঝি, আমরা তো রাজনীতিটা করি, কম বুঝি, অল্প বুঝি, কিন্তু বুঝি তো। আমরা তো রাজনীতির ছাত্র, পলিটিক্স করি মানে মানে 30-32 বছর ধরে পলিটিক্স করি, কিন্তু এখনও তো আমরা এটাকে পড়াশোনাই করি, রাজনীতির ছাত্র আমরা। তো আমরা রাজনীতির যে কোনো ছাত্র বুঝি যে এটা দেশের বিরুদ্ধে একটা কিছু, এই কারণে নন ডিসক্লোজার। আমরা রাষ্ট্র ক্ষমতার কোথাও ছিলাম না, হ্যাঁ, আমরা ওই মার্জিনালাইজ জায়গায় ছিলাম, কিন্তু ওই মার্জিনালাইজ জায়গায়, ওই প্রান্তিক জায়গায় বসে আমরা বুঝতে পারছি যে দেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আমেরিকার সাথে চুক্তি হচ্ছে। কারণ আমেরিকা হচ্ছে এমন জিনিস যে ওর সাথে যে বন্ধুত্ব করবে তার আর শত্রুর কোনো দরকার নাই। তো এই মহাশত্রু, মানবতার শত্রুর সাথে লড়াই চলতেছে, যেখানে সে বিশাল আপনার হচ্ছে সাউথে মানে এশিয়ান প্যাসিফিক স্ট্র্যাটেজি গ্রহণ করছে, চীনকে ঘেরাও করার চেষ্টা করতেছে, চীনকে কেটে ফেলার জন্য সে অনেক কিছু, অনেক কাহিনী কাজ কারবার করতেছে। আমরা দেখতেছিলাম ইউনূস সরকারের টেন্ডেন্সির জায়গায় যে সে কীভাবে করে পোর্টকে ডিন্যাশনালাইজ করে ফেলতেছে, কীভাবে করে সে মানবিক করিডোর, কীভাবে সে আরাকান নিয়ে নতুন খেলা খেলতেছে, নানান রকম জিও পলিটিক্যাল মুভমেন্ট চলতেছে, এবং রহস্য পুরুষ ডক্টর খলিলকে নিয়ে এসে একেবারে সে নিরাপত্তা উপদেষ্টা বানায় ফেলতেছে। তো এরকমভাবে যে সব কিছু হচ্ছে, আমরা স্পষ্টভাবে বুঝতেছিলাম যে এই এগ্রিমেন্ট কেন নন ডিসক্লোজার। এবং তারপর সরকারের জন্য আমরা বসে থাকি নাই, আমরা এদিক ওদিক সার্চ করে দেখলাম যে বাংলাদেশের জন্য এটা ছিল নন ডিসক্লোজার, কিন্তু আমেরিকার জন্য এটা মানে ওপেন। ওখানে আমরা দেখলাম ওই আমেরিকান ওয়েবসাইটে এটা পাওয়া গেছে, সেই ওয়েবসাইট থেকে আমরা সেই সময় এটা নিয়ে পড়াশোনা করছি, অর্থনীতিবিদরা এটা নিয়ে পড়াশোনা শুরু করছে। এই পড়াশোনা শুরু করে আমরা আগেই আমাদের কমেন্ট তৈরি করে ফেলছি, আগেই আমরা অ্যানালিসিস তৈরি করছি। ইভেন কি আমাদের সিবিবির একটা জেলা ঢাকা মহানগর উত্তর, সে এটা নিয়ে বইও বের করে ফেলছে এই বাণিজ্য চুক্তির উপরে, তার সিনোপসিস করে, সিনথেসিস অ্যানালিসিস করে বই বের করে ফেলছে। প্রকাশ হওয়ার পরে ওয়েবসাইটে যখন এটা করে ওটার থেকে আমাদের রিসার্চ শুরু হয়েছে, এটা নিয়ে সেমিনার সিম্পোজিয়াম করে বসে আছি। আর এখন যারা মানে দায়িত্বশীল তারা বলে আমরা জানি না, আমরা বলি এনসিবি বলে আমরা জানি না। এনসিবির সাথে আমার কোনো এখানে না হলো কোনো একটা অংশতে এক নেতা, বড় নেতার সাথে তর্ক হয়েছিল। আমি যখন বলছিলাম মানে নন ডিসক্লোজার কেন, তখন সে বলছে আপনারা এসে ডিসক্লোজ করতে চান দেশের
গোপন তথ্য আপনারা বিদেশিদের কাছে ফাঁস করে দেওয়ার জন্য এই সমস্ত করতেছেন, তখন উল্টা আমাদেরকে ওই ইন্টারন্যাশনাল বানানোর চেষ্টা করছে, ঠিক আছে? এখন তো তারা বলছে যে আমরা এখন যখন জানতাম এটা না। ওপেন হয়ে গেল, এখন তাদের সে কোথায়, তারা তখন নন ডিসক্লোজারের পক্ষে ওকালতি করছে, না এটা গোপন থাকতে হবে, গোপন থাকতে হবে, রাষ্ট্রের নিরাপত্তা। রাষ্ট্রের তো নিরাপত্তা আমরা খুঁজে পাইলাম না এখানকার পাতায় পাতায়, আমরা খুঁজে পাইলাম হচ্ছে আমেরিকার নিরাপত্তা, আমরা খুঁজে পেলাম আমেরিকার বাণিজ্যিক স্বার্থ, আমরা সব কিছু দেখলাম যে এই জায়গা। এখন কিচেন ক্যাবিনেট শব্দটা একটু বলেছিলেন রাজ্জাকি ভাইয়ের কাছে, এইটার ক্ষেত্রে আবার রাজ্জাকি ভাইয়ের সাথে আমার একটা দ্বিমতের ব্যাপার আছে। দেখেন, হ্যাঁ নিশ্চয়ই যে 21 টিভিতে যে চাকরি করছে আমরা যারা আছি, আমরা নিশ্চয়ই বোর্ড অফ ডিরেক্টরসের পার্ট না। বোর্ড অফ ডিরেক্টরস একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পলিসি মেকিং করে, সেটা এক্সিকিউটিভ চাকরি করেও আমি না জানতে পারি। কিন্তু সেইখানে কিচেন ক্যাবিনেট শব্দটা উঠে আসে যে আমি ভাই বোর্ড অফ ডিরেক্টর, হ্যাঁ আমিও এখানকার একটা ডিরেক্টর, এখানকার অনেক কিছু হয়ে যাচ্ছে আমি জানতেছি না। এখানে দেখা গেল যে মানে 3-4 জন মিলে ঘুটু করে পরে যেমন আমরা জানি ফেলছি, তো ওরকম ভাবে জানার কথা জাকির ভাই। তো তারপর একজন জাকির ভাই ডিরেক্টর হয়েও যদি না জানে, তখন হচ্ছে প্রশ্ন প্রসঙ্গ আসে যে ভাই এইটার ভেতরেও আর একটা বোর্ড আছে, বোর্ডের ভিতরে বোর্ড আছে, উপদেষ্টা পরিষদের ভেতরে উপদেষ্টা পরিষদ আছে, প্রেসিডিয়ামের ভেতরে প্রেসিডিয়াম আছে, কোনো ফর্মে গ্রহণযোগ্য না। তখন এই শব্দটা আসে, কিচেন ক্যাবিনেট শব্দটা আসে। এবং আমরা ভাবে আর সাবে আমরা যা দেখি, হ্যাঁ আমাদের এখানে আরও কয়েকজন উপদেষ্টার কথা আমরা শুনেছি, তো শোনার পর মনে হয়েছে যে এখানে এক ধরনের যে ডেমোক্রেটিক প্র্যাকটিস হওয়ার কথা ছিল, উপদেষ্টা পরিষদের যে নিয়মতান্ত্রিক ব্যাপার ছিল, সেটা তারা করতে পারে নাই। অনেক বেশি স্বতঃস্ফূর্ত ছিলেন, ঠিক আছে? স্বতঃস্ফূর্ততা সবসময় হচ্ছে গিয়ে নানা রকম ব্যাঘাত ঘটায়, হ্যাঁ নানা রকম ঝামেলা তৈরি করে, এবং কখনো কখনো সেখানে নতুন ধরনের গোষ্ঠীতান্ত্রিকতা তৈরি করে, এবং নতুন গোষ্ঠীতান্ত্রিকতা সেখানে তৈরি করেছিলেন। তবে বিএনপির এই প্রসঙ্গটা হচ্ছে খুব সাংঘাতিক। যখন আমরা যেই মুহূর্তে আমি দেখেছি যে ডক্টর খলিলকে তারা করলেন পররাষ্ট্রমন্ত্রী, তখন আমি বুঝলাম যে বাহ, তারেক রহমান তো একটা মাশাল্লাহ কাজ করে বসছেন, তিনি রীতিমতো শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে দিয়েছেন, ঠিক আছে? এই জায়গা থেকে এই স্টেপটা হতে পারে তার ক্ষমতা আসার প্রশ্নে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নির্বাচন না হলে সে ক্ষমতা আসতে পারতো না। এইটা যেমন হচ্ছে একটা তার মাস্টার স্ট্রোক হতে পারে, কিন্তু এটা ডেডলি মাস্টার স্ট্রোক। এই ডক্টর খলিলকে এখানে নিয়ে আসা, তার সমস্ত কিছুই এখানে তিনি বর্গা দিয়ে ফেলাইছেন, এবং এই বর্গার কারণে এদিক থেকে ওদিক নাড়াচাড়া করলেই তিনি বিপদে পড়বেন, এবং তিনি আর স্বাধীন না। আমরা যেটা বলি যে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ বাণিজ্যিক স্বাধীনতা হারিয়ে ফেলছে, এটা একটা গোলামিক চুক্তি বলি, এবং গোলামি চুক্তিটাকে তিনি কৌশলে এটাকে সয়ে নিয়ে ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করার মধ্যে দিয়ে তিনি নিজেও কিন্তু গোলাম হয়ে গেছেন। তিনি স্বাধীনভাবে মুভ করতে পারবেন না, এবং দেশের অর্থনীতির সেই সামনের যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু তিনি হচ্ছে কি মোকাবেলা করতে পারবেন না, এবং এইটাকে ধরেই কিন্তু তার হচ্ছে গিয়ে পতনের শুরু হবে। জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি, রাজ্জাকি ভাইকে দিয়ে শেষ করবো। আমি একটু ভালো খবর দিয়ে শেষ করতে চাই যে আমরা সম্প্রতি যেসব সহিংসতা দেখছি, বিশেষ করে শিশুদের উপরে নির্যাতন সহিংসতা দেখছি, সেই ঘটনায় খুব দ্রুত একটি পদক্ষেপ দেখলাম সরকারের দিক থেকে, যেটি আসলে সবার কাছেই প্রশংসনীয়। কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কেন এই দৃষ্টান্তগুলো স্থাপন করা যায় না? একজন আইনজীবী হিসেবে আমি আপনার কাছ থেকে এই বিষয়টি বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আপনি যে হত্যাকাণ্ড, রামিস হত্যাকাণ্ড যদি আপনি ধরেন, এটা আমরা যেটা অনুমান করতেছি 1-1.5 মাসের মধ্যে জাজমেন্ট পর্যন্ত হয়ে যেতে পারে। মানে এই যে তড়িৎ আপনি করতে চাইলে করতে পারেন, এই জায়গাটায় যে যাওয়া, সেটা তো সর্বত্র যাওয়া উচিত। তাহলে কি আমার কাছে এটা মনে হয় যে এই রামিস হত্যাকে কেন্দ্র করে একটা টালমাটাল সিচুয়েশন হয়েছে, যেটা গভর্নমেন্ট ভিতরে থেকে হয়তো বুঝতে পারতেছেন যে এটা ট্যাকেল করা দরকার, তাই ট্যাকেল করছেন। তাহলে এরকম ঘটনা তো বহু ঘটতেছে। আপনার যে কোনো হত্যা, যে কোনো ঘটনা, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া অটো হইতে থাকবে। এখানে আমাকে দ্রুতগতিতে আমি চাইলে আনতে পারি, বা আমি চাইলে আসবে, আমরা চাইলে আসবে, এই জায়গাটায় কেন? আপনার সাগররুনি হত্যা আজকে কত বছর, 14 বছর চলে, একটা পুলিশ রিপোর্ট হয়নি। শুধু তাই না, আমি এই আলাপটা পুরনো সংক্ষেপ করি। আসলে এগুলা কি? এটা হলো একটা রাজনৈতিক চাপে পড়ছে, তাই রাজনৈতিকভাবে কুইক সিদ্ধান্ত নিছে। পরিষ্কার জিনিসটা আপনি বিচার করেন, মানুষের শুনলে আমাকে বলবে যে হ্যাঁ উনি এই বিচারটা দেন। নো, ইট ইজ নট কারেক্ট। আপনার সবটাই এরকম তরিত হোক না। হত্যা তো 117টা শিশু ধর্ষণ হয়েছে, আপনি পার্টিকুলার একটা মানে কি এটা দিয়ে আপনি চাপে পড়ছেন। তো চাপে পড়লে প্রতিটা বিষয় নিয়ে আপনাকে চাপ দিতে হবে।
তার মানে কি আপনি এটা করছেন আপনার রাজনৈতিক ইয়ের জায়গাটা পরিষ্কার রাখার জন্য, রাজনৈতিক সুবিধার জন্য। এর মানে আমি তো বিচার চাই। 2, দিস ইজ নট দ্য ওয়ে। সংশোধন করার এটি উপায় না। কেন বলছি, আমি কয়েকদিন একটা ভিডিও দিচ্ছি ইয়েমেনে, ওই ধর্ষকরে প্রকাশ্যে গুলি করে। ভালো কথা, আমাদের দেশেও কেউ কেউ বলছে প্রকাশ্যে গুলি করুক, মানে মৃত্যুদণ্ড দেখ। আমি কেন এটা আনতেছি, আমি দেখলাম নির্বিকার তাকে শোয়াইছে, ডাক্তার তার পিঠে ওই যে প্রেশার চেক করে না, কানে কি দিয়ে চেক টেক করার পর একটা গ্রাউন্ড চিহ্ন দিল গোলাকার। আমি তখন বুঝি নাই, আমি ভাবছি যে এই জায়গাটা পার্টিকুলার। পরে দেখলাম একজন দাঁড়ানো গার্ড ছিল, সিকিউরিটি মানে আর্মির, সে এসে ঠিক ওই জায়গাটায় গুলি মারল। আমি বসে বসে ভাবলাম যে ধর্ষণ করছে সে জানে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড। অর্থাৎ যিনি ধর্ষণ করতেছেন তিনি আইনটা জেনে করেন, যিনি ধর্ষণ করেন না সে আইনটাকে জেনে করেন না। কথাটা বোঝার চেষ্টা করেন। যিনি ধর্ষণ করেন না সে কিন্তু শাস্তিটা জেনে করেন না। আবার যিনি গুলি করে মারছেন, এই যে যিনি ধর্ষণ করতেছেন আইন জেনে, স্বাভাবিক লোক না। আবার আপনি যদি বলেন আমি বেতনভুক্ত একটা পবিত্র দায়িত্ব পালন করছি, যে গুলি করে একটা মানুষকে মারতেছে, সেও স্বাভাবিক লোক না। ব্যক্তি আমি তো পারবো না যে আমার যদি বলে 2 কোটি টাকা আমার মাসে বেতন দেবে সরকারিভাবে লোক মারার জন্য, আমি পারবো না। আমি এটা দিয়ে বুঝাইতে চাচ্ছি যে এই যে জিনিসগুলো, এটা মানুষের ক্রিমিনোলজি একটা সাবজেক্ট আছে, ওই জায়গাটায় ট্রিটমেন্ট দরকার। কারণ যে ধর্ষণ করতেছেন স্বাভাবিক না, সে যদি আইনটা সম্পর্কে জানে যে আমার মৃত্যুদণ্ড হবে, ওই তার মাথায় কাজ করে না। আর যে গুলি করতেছে তারও মাথায় কাজ করে না। সে সরকারি চাকরির নামে পবিত্র, বাট একটা জীবন্ত লোকরে মারতেছে, স্বাভাবিক না। কেন বলছি, আপনি বাইরের থেকে রাজনীতিবিদ আশা করেন এইগুলো দিয়ে শেষ করবেন। আচ্ছা, আপনি রাজনীতিবিদ জানেন না যে দেশের টাকা লুট করলে কি হয়? আপনি রাজনীতিবিদ জানেন না মব করলে কি হয়? আপনি রাজনীতিবিদ জানেন না আয়নাঘর করলে কি হয়? আপনি রাজনীতিবিদ জানেন না যে নির্বাচন প্রপারলি না করলে কি হয়? সব জানার পরেও আপনারা কি করছেন? আপনি তো ক্রিমিনাল ঠিক করবেন, আপনারা কি করছেন? শেখ হাসিনা পালায়ে গেল, কেন পালায়ে গেল? সেই সেম ঘটনা চলমান না? তা আপনি সংবিধান পরিবর্তন করেন নাই, সংবিধান মোতাবেক নির্বাচন করেন নাই, আপনি থাকতেছেন। আপনি বুঝেন না, আপনি তো দেশ চালাচ্ছেন। আপনি রামিসারে ধর্ষণ করছে, XYZ ধর্ষণ করছে, তাকে আপনি শাস্তি দিবেন, আপনি নিজে কি আপনি রাষ্ট্র চালাচ্ছেন? আপনি বুঝেন না যে আপনি সংবিধানের বাইরে? আপনি বোঝেন না যে আপনি এই অতীত সরকার যে পালায়ে গেছে কেন পালাইছে? আপনি জানেন না যে ইসলামী ব্যাংকে কি হয়েছিল, আপনি আবার তাদেরকে দায়িত্ব দিয়েছেন? আপনি জানেন না যে ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইলে কি হয়? আপনি রামিসার চিন্তা করেন। আই এম ভেরি স্যাড, ভেরি পেইনফুল, ভেরি পেইনফুল। আপনি রাজনীতিবিদ বোঝেন কিনা যে আপনি অন্যায় করছেন? আপনি রাজনীতিবিদ, সমস্ত আইন জানেন, আপনি আইন বানাচ্ছেন, বাট ইউ আর নট ফলোয়িং দ্য লজ। আপনি রামিসার কে করছে, সে তো স্বাভাবিক মানুষ না। তাহলে আপনিও কি স্বাভাবিক মানুষ না? আপনি তো আইন জানেন, দেশের টাকা লুট করা যায় না, আপনি জানেন। আপনি লুট করে যদি সারতে পারেন তাহলে আপনার কাছে ভালো লাগবে। তো আপনি রামিসাকে যে ধর্ষণ করছে তার বিচার আপনি কি করবেন? কল্পনা করেন আপনি একটা বিচার বিভাগের আলাদা সচিবালয় বানাইলেন, সেই সচিবালয়টাকে আপনি বিলুপ্ত করছেন, কনফার্ম করলেন বিচার বিভাগ আমার অধীনস্থ। ভেরি স্যাড, আই এম টেলিং ইউ, ভেরি স্যাড। আপনি নিজে, আপনি রাজনীতিবিদ আইন জেনে যখন আইন ব্রেক করে আপনি দেশ লুট করছেন, আপনি রামিসাকে ধর্ষণ করছে সেটার বিচার করবেন। নিজে ল মানবেন, আপনার কথা সবাই মানবে। আপনি ল মানবেন না, আপনি মানাইতে পারবেন না। আপনি এটা ওটা করতে পারবেন, বাট রেজাল্ট ইজ 0।